আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পার্টের শুরুতে কিনওয়ানকে দেখানো হয় সে গ্র্যান্ড প্রিন্সেসকে ট্রিটমেন্ট করছিল। এরপরে সিন কাট হয়ে যায়, সে গ্র্যান্ড প্রিন্সেসকে বিপদ মুক্ত করে বের হয়ে আসে। সকলে বলে এখন তিনি ঠিক আছেন, চিন্তা করবেন না। সকলে গ্র্যান্ড প্রিন্সেসকে দেখতে ভিতরে যায়। কিনওয়ান ইয়ানসি থেকে একটা চাবুক নিয়েছিল গ্র্যান্ড প্রিন্সেসের ট্রিটমেন্ট করার জন্য। সে তখন সেটা ইয়ানসিকে ফেরত দিতে চায়। ইয়ানসি বলে এটা তোমার কাছে রেখে দাও। এরপর সে মিস্টার সেন এর কেসের কথা বলে। মিস্টার সেন এর কথা শুনে মেড ফুলিং একটু ঘাবড়ে যায়। কিনওয়ান সেটা ইগনোর করে বলে আমাকে গ্র্যান্ড প্রিন্সেসকে দেখতে হবে, আর এটা বলে সে চলে যায়। ওয়াইফিং তখন ইয়ানসিকে বলে মাস্টার, মিস্টার সেন এর কথা শুনে কিনওয়ানের মেড ফুলিং অনেক বেশি ভয় পেয়েছিল। ইয়ানসি তখন বলে নিশ্চয় তারা কিছু একটা সিক্রেট রেখেছে, আমাকে সেটা জানতে হবে। এদিকে ইয়ংলিং ওয়ানজিকে তলোয়ার প্র্যাকটিস করতে দেখে তার সাথে ফাইট করতে চলে আসে। ওয়ানজি অনেক বেশি স্যাড ছিল সংউ এর জন্য। সে বলে সংউ এর কেসের কোনো আপডেট আছে কিনা। ইয়ংলিং মুখ ফুসকে বলে দেয় লিটল ওয়ান এটাতে কাজ করবে, সে আসল খুনিকে বের করতে লর্ড হুয়াকে হেল্প করবে। তখন ওয়ানজি কিনওয়ানকে ধন্যবাদ বলে এটাতে কাজ করার জন্য। এদিকে লর্ড হুয়া তার ওয়াইফকে বলে কিন ফ্যামিলির সাথে এনগেজমেন্ট করতে, কিন্তু তার ওয়াইফ রাজি হচ্ছিল না। তখন তিনি বলে কিনওয়ান অনেক অর্ডিনারি পারসন, সে যেভাবে কাজ করছে সে অনেক উঁচুতে পৌঁছবে, আমরা তাকে আর ধরতে পারবো না। এদিকে ফুলিং কিনওয়ানের জন্য চা নিচ্ছিল, তখনই হঠাৎ জানালা খুলে যায়। ফুলিং বাইরে তাকালে মাথা কাটা ব্রাইটকে দেখতে পায়। সে ভয়ে চিৎকার দিয়ে উঠে। কিনওয়ান তাকে এসে কমফোর্ট করে। এরপর তারা সকলে এটা নিয়ে ইনভেস্টিগেট করতে থাকে। ব্রাইড এখানে কিভাবে আসবে, ব্রাইডের ড্রেসটা এখানে পড়েছিল, তাছাড়া ব্রাইডের রাউন্ড এখানে কিভাবে আসবে। কিনওয়ান ফুলের গাছগুলো দেখে, সেগুলো সবগুলোর মাথা ভাঙা ছিল। তারা একটা পাথরের উপর আরো পায়ের চাপ দেখতে পায় এবং চালের উপরও ছিল। ইয়ানসি তখন বলে কেউ প্ল্যান করে এটা করেছে। তখন মার্কিউস আনিয়ান বলে মিসেস কিন যে এই কেসে কাজ করবে এটা বাইরের কেউ জানে কিনা, আর কেউ বাইরের কাউকে বলেছে কিনা। ইয়ানসির অন্য কাজিন বলে আমি কাউকে এটা বলিনি। ইয়ংলিং তখন বলে আমি ভুল করে এটা ওয়ানজিকে বলে দিয়েছি। ইয়ানসি তখন বাইফেংকে বলে ওয়ানজিকে গিয়ে চেক করতে। কিনওয়ান বলে আগে আমাদেরকে এই গ্রাউন্ডটা চেক করতে হবে। এরপর সে গ্রাউন্ডটা চেক করতে থাকে। সে ড্রেসের গায়ে কিছু কালি লেগে থাকতে দেখে। সে তখন বলে এই কাজটা যে লোক করেছে সে লম্বায় 6 ফিট বা এরও কম হবে। সে মার্শাল আর্টে দক্ষ, সে লেফট হ্যান্ডেড। সে এই গ্রাউন্ডটা ফ্লোরে ক্যালিগ্রাফি প্র্যাকটিস করেছিল, যার কারণে হাতায় কিছুটা কালি লেগে আছে। সে এই গ্রাউন্ডটা ফ্লোরে মাথা নিচু করে লুকিয়ে রেখেছিল। সে বাতাসকে ব্যবহার করে গ্রাউন্ডটা নাড়াচাড়া করেছিল, যেটা দেখে পুলিং ভয় পেয়েছিল। ইয়ানসির কাজিন অবাক হয়ে কিনওয়ানের দিকে তাকিয়ে থাকে, সে তার উপর ক্রাশ খেয়েছে। তারা তখন রাইট হ্যান্ডেড ও লেফট হ্যান্ডেড এর ক্যালিগ্রাফি চেক করতে যায়। ইয়ানসি প্রথমে ডান হাত দিয়ে ক্যালিগ্রাফি করে, এরপর বাম হাত দিয়ে লেখার সময় কিনওয়ান তাকে হেল্প করে। কিনওয়ান হেল্প করার সময় তার ড্রেসের হাতার সাথে কিছু কালি লেগে যায়। তারা তখন বুঝতে পারে এভাবে করে গ্রাউন্ডের সাথে কালি লেগেছে। তখনই ইয়ানসি কাজিন কিনওয়ানের সাথে ফ্লার্ট করছিল। ইয়ানসি এটা দেখে একটু জেলাস হয়ে তাকে সরিয়ে দেয়। কিনওয়ান বলে এই গ্রাউন্ডটা যে তৈরি করেছে সে নিশ্চয়ই এটার সাথে জড়িত। তখন মার্কিউস বলে তাহলে আমি তাদের সকলকে সিল করে দিচ্ছি, ডিউক সং এর মেনশন থেকে আসা কেউ যেন বাইরে যেতে না পারে। এরপর তারা লর্ড হুয়া এর কাছে আসে। তারা প্ল্যান করে কিভাবে আসল খুনিকে বের করবে। লর্ড হুয়া এর কাছে ওয়ার্নিং এসে কিনওয়ানের দিকে তাকিয়ে থাকে। লর্ড হুয়া কিনওয়ানকে আড়াল করে তাকে কাজ করতে বলে। তখন সেখানে ওয়ানজি আসে। সে বলে কি হয়েছে, সংঘ এর কেসের কোনো আপডেট? তখনই লর্ড হুয়া বলে চিন্তা করবেন না, তবে আপনার জন্য একটা জিনিস আছে। সে তাকে গ্রাউন্ডটা দেখায়। ওয়ানজি বলে এটা তো সংঘ এর ব্রাইডাল গ্রাউন্ড। ইয়ানসি বলে আপনি কি শিওর এটা সংঘ এর ওয়েডিং গ্রাউন্ড? ওয়ানজি বলে আমি তার সাথে এতটা পথ এসেছি, আমি অবশ্যই এটা চিনি। এছাড়া এটা ম্যাডাম সং নিজেই পছন্দ করেছেন সংঘ এর জন্য, আমি কিভাবে এটা ভুলতে পারি? লর্ড তখন বলে তাহলে আপনি নিশ্চয় এটা জানেন এর অন্য অফিস কোথায়। ওয়ানজি তাদেরকে অন্য গ্রাউন্ডটা দেখাতে নিয়ে আসে, কিন্তু সেখানে গ্রাউন্ডটা ছিল না। তখন সার্ভেন্ট ক্ষমা চাইতে থাকে। সে বলে আমি লাস্ট বার গ্রাউন্ডটা এখানে দেখেছিলাম। ইয়ানসি তখন বলে লাস্ট বার এখানে কে এসেছিল? ওয়ানজি বলে আমি সবকিছু খেয়াল করে রেখেছি, কিন্তু এটা বুঝতে পারিনি যে এখানে গ্রাউন্ডটা নেই। যে তখন লর্ড হুয়াকে বলে মেডকে নিয়ে শাস্তি দিতে। এরপর ওয়ানজি কাশছিল। ইয়ানসি বলে এটা কিভাবে হলো? তখন ওয়ানজি বলে
আমি বেশি রাত পর্যন্ত ক্যালিগ্রাফি প্র্যাকটিস করায় এমনটা হয়েছে। ইয়ানসি তখন তাদের দুজনের হাত চেক করে। কিনওয়ান তখন ওয়ানজির বডিগার্ডকে বলে তুমি কি লেফট হ্যান্ডেড? সে বলে আমি মিলিটারিতে অনেক দিন ধরে আছি, তাই আমি উভয় হ্যান্ড ইউজ করতে পারি। কিন্তু ইয়ানসি তার সাথে ফাইট করতে থাকে, সে আসলে রাইট হ্যান্ডেড ছিল। কিনওয়ান তখন ওয়ানজিকে বলে আপনি একই রকম। ওয়ানজি বলে আমি আমার বড় ভাইকে দেখেছি লেফট হ্যান্ডেড, তাকে ছোটবেলা থেকে লেফট হ্যান্ডেড এর জন্য পানিশমেন্ট দেওয়া হতো যাতে করে সে রাইট হ্যান্ডেড হয়। সে তখন আরো বেশি অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। ইয়ানসি তখন বলে আপনি যেহেতু অসুস্থ এখন রেস্ট নিন, পরে লর্ড হুয়া আপনাকে কেসের ইনভেস্টিগেট সম্পর্কে বলবে। এরপর তারা দুজন চলে আসে। ইয়ানসি বলে বডিগার্ড অনেক বেশি সন্দেহজনক। কিনওয়ান বলে তারা দুজনে মার্শাল আর্টে অনেক বেশি দক্ষ, দুজনে উভয় হাতে লিখতে পারে, এটা মানা যায় না। ইয়ানসি তখন বলে আমার মনে হয় হয়তো তারা আমার মতো উভয় হাতে লিখতে পারে। কিনওয়ান তখন তাকে টিস করে বলে তাহলে আপনিও তো এই কেসের একজন সাসপেক্ট। ইয়ানসি তখন স্মাইল করে বলে কিন্তু আমার হাইট 6 ফিটের বেশি। কিনওয়ান বলে এখন ঠিক আছে, আমি কালকে অটোস্পিক করতে সেখানে যাব। ইয়ানসি বলে সেখানে আমি আপনাকে নিয়ে যাব। তারা দুজনে আই কন্টাক্ট করে, দুজনে বলতে থাকে সে কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছে, আমি কি কোনো কিছু ভুল বলেছি? তখনই ইয়ংলিং এসে তাদেরকে ডাকে আর বলে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? ইয়ানসি নার্ভাস হয়ে চলে যায়। ইয়ংলিং বলে ইয়ানসির হয়েছেটা কি? সে কখনো এরকম আচরণ করেনি। সে নিজে কোনো মহিলাকে নিয়ে যাবে, সূর্য কোন দিকে উঠলো আমি তো বুঝতে পারছি না। এরপর ইয়ানসিকে বাইফেং একটা সিক্রেট লেটার দেয়, সেখান থেকে ইয়ানসি জানতে পারে রিউকসং আসলে এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু ইম্পিরিয়ারের কারণে রাজি হয়েছে। তাছাড়া আরেকটা বিষয়, মিনিস্টার সেনের পুরো ফ্যামিলি আততায়ীরা মেরে ফেলেছিল, তাদের বডি নদীতে ভেসে গিয়েছিল, তাদের মেয়ে সেন ওয়ান নদীতে চাপ দিয়েছিল, কিন্তু তার কোনো ডেড বডি বা কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। ইয়ানসি বলে কি কোইন্সিডেন্স, তাই না? সে তখন বাইফেংকে বলে যে করে হোক সেন ওয়ানের একটা প্রটেক্ট খুঁজে বের করো। বাইফেং বলে ঠিক আছে। বাইফেং তখন বলে আরেকটা বিষয়। ইয়ানসি বলে কি? বাইফেং বলে লর্ড হুয়া আবারও কিনওয়ানের সাথে তার ছেলের এনগেজমেন্ট করানোর চেষ্টা করছে। এটা শুনে ইয়ানসি কিছুই বলে না। এদিকে কিনওয়ানের কাছে হুয়ানিং আসে, সে তাকে রিকোয়েস্ট করছিল আবারও এনগেজমেন্ট করতে। কিনওয়ান বলে এটা যেহেতু ক্যান্সেল হয়ে গিয়েছে আর এটা সম্ভব না। হুয়ানিং আরো কিছু বলবে, তখনই ইয়ানসি চলে আসে আর গ্র্যান্ড প্রিন্সেসকে চেক করার বাহানা দিয়ে কিনওয়ানকে নিয়ে যায়। দুজনে ওয়ানজিকে নিয়ে কথা বলছিল। ওয়ানজি ওই দিন ক্যালিগ্রাফি প্র্যাকটিস করছিল, মেনশনের মেয়েরা এটা নিশ্চিত করেছে। তাছাড়া সে রাইট হ্যান্ডেড। কিনওয়ান বলে কেউ চাচ্ছে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে যাতে করে ডেড বডি থেকে সকল ক্লু নষ্ট হয়ে যায়। তখনই কিছু মেড ইউ ফ্যামিলি ও কিনওয়ানের বিষয় নিয়ে গসিপ করছিল। ইয়ানসি তাদের সামনে আসে, তারা দুজনে তার কাছে ক্ষমা চাইতে থাকে। ইয়ানসি তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিয়ে যেতে বলে। তখন কিনওয়ান বলে আমি এখন বুঝতে পেরেছি কেন এগুলো হচ্ছে। বাতাসে ওয়েডিং ক্রাউন আজকের রিওমা, তারা চাচ্ছে আমি যেন ভয় পেয়ে এই কেসটা থেকে দূরে চলে যাই, ইউ ফ্যামিলিকে হেল্প না করি। কিনওয়ান বলে আসনি সামনে আনতে হলে অবশ্যই আমাকে কিছু করতে হবে। তখন তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ইয়ানসি তার দিকে এক নজরে তাকিয়েছিল। এটা দেখে কিনওয়ান তার পালস চেক করতে যায়, কিন্তু ইয়ানসি তাড়াতাড়ি তার হাত সরিয়ে নেয়। কিনওয়ান তখন চলে যেতে থাকে। তার মেয়ে বলে আমার মনে হচ্ছে প্রিন্স ইয়ানসি আপনার প্রেমে পড়েছে। তখন সে চলে যেতে থাকে আর মেয়েকে বলে পিছনে ফিরে তাকাবে না, তাছাড়া তার থেকে আমাকে দূরে থাকতে হবে, না হলে সে আমার আসল পরিচয় জেনে যাবে। সে ম্যানশনের বাইরে আসলে ইয়ানসি তাকে একটা গিফট দেয়। সে সেটা খুলে দেখে সেখানে এক জোড়া গ্লাভস ছিল আর আকুপাঞ্চারের যে মূল্যবান 9 নিডলস ছিল। কিনওয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। সে মেড ফুলিংকে বলে এই 9 নিডলস অনেক বেশি রেয়ার, এমনকি এটা মেডিসিন কিং ভ্যালিতেও নেই, সেখানে 7 নিডলস আছে। সে নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। সে হয়তো আমাকে একজন মিলিটারি ফিজিশিয়ান বানাতে চায় যাতে তার সাহসী আর্মিকে হেল্প করতে পারে। ফুলিং বলে এটা তো অন্য কিছু হতে পারে। তখনই ইয়ানসি তাকে বলে গিফটটা পেয়েছি হয়েছে। কিনওয়ান বলে ধন্যবাদ এত দামি গিফট দেওয়ার জন্য। এদিকে লর্ড হুয়া তাদের জন্য ওয়েট করছিল। কিনওয়ান ক্যারেজ থেকে নামতে গেলে ইয়ানসি তার জন্য ছাতা ধরে। কিনওয়ানকে দেখে লর্ড হুয়ের ছেলে বলে তুমি কি তার কথা বলেছো? সে কিভাবে একজন দক্ষ কর্নার হতে পারে? সে তো একজন ডাক্তার। লর্ড হুয়া তাকে চুপ করিয়ে কিনওয়ানকে ভিতরে যেতে বলে। এরপর তার ছেলেকে বলে ইউ ফ্যামিলি কেসটা ইনভেস্টিগেট করার পর তুমি কিনওয়ানকে ধরতে পারবে না, সে তোমার হাতের নাগালের বাইরে চলে যাবে। এরপর ভিতরে সিন দেখানো হয়। কিনওয়ান অটোস্পির জন্য ব্রাইডের বডি চেক করতে থাকে আর ইয়ানসি সবকিছু নোট করছিল। সে বলে ব্রাইডের গাউনের কলারের কোন রকম রক্তের দাগ নেই। সে ব্রাইডের গাউনটা খুলে ফেলে, যেটা অন্য কর্নার নিয়ে এক পাশে রাখে। সেখানে লর্ড হুয়া এর ছেলে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিল। সে গ্রাউন্ড থেকে পোকা বের হতে দেখে, এটা দেখে সে ভ্রমিট করতে থাকে। লর্ড হুয়া দ্রুত তাকে বাইরে নিয়ে যেতে বলে। কিনওয়ান বলে তার আঘাত দেখে মনে হচ্ছে তাকে এটাকে তার মাথা আলাদা করা হয়েছে। সে এটা বুঝতে পারে ব্রাইডের ক্যারেজে ওঠার আগে এটা করা হয়েছে। এরপর ক্যারেজে কিছু ব্লাড ছিটিয়ে দেওয়া হয়েছে যাতে করে কেউ যেন সন্দেহ না করে। সে ব্রাইডের গায়ে কিছু ওই পোকা দেখতে পায়। সে বলে এটা কোনো জঙ্গল থেকে তার গায়ে এসেছে। ইয়ানসি বলে জিনজোতে আসার কাছাকাছি শেষ জঙ্গল হলো শিলি টেম্পেলের পাশে। লর্ড হুয়া তার ছেলেকে শিলি টেম্পেলে পাঠিয়ে দেয় ব্রাইডের মাথা খুঁজে বের করতে। সে ব্রাইডের হাত চেক করে বুঝতে পারে সে জিথার প্র্যাকটিস করতো। ইয়ানসি বলে আমি এখনই কাউকে ডিউক মেনশনে পাঠাচ্ছি এই বিষয়টা ইনভেস্টিগেট করতে। এরপর সে ব্রাইডের কাঁধে একটা কামড়ের দাগ দেখতে পায়। সে বলে অ্যাটাক নয়, এটা দেখে মনে হচ্ছে মানুষের দাঁতের অ্যাটাক। সংরু এর নিশ্চয় বিয়ের আগে কোনো অ্যাফেয়ার্স ছিল অন্য পুরুষের সাথে। এটা শুনে ইয়ানসি তাকিয়ে থাকে। ইয়ানসি কিনওয়ানকে বলে তুমি কি শিওর তার অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স ছিল? কিনওয়ান তখন তাকে বডিতে সে কামড়ের দাগটা দেখায় যেটা কিনা অনেকদিন আগের ছিল। তাছাড়া তাকে যদি রাইট চেম্বারে অ্যাটাক করা হতো সে অবশ্যই তার গার্ডদেরকে ডাকতো তাকে হেল্প করার জন্য, কিন্তু কেউ তাকে অ্যাটাক করতে দেখেনি। এটা অন্য কোথাও হয়েছে, এটা অন্য কোথাও করে তারপর তাকে ব্রাইট চেম্বারে রাখা হয়েছে। মনে হচ্ছে যে তাকে হত্যা করেছে সে তার কাছে কেউ। প্রিফেক্ট হুয়া বলে সার্ভেন্টরা কোনো কিছু একটা লুকাচ্ছে, তারা কিছুই বলছে না ভয়ে। কিনওয়ান বলে আমি এই বিষয়ে কনফার্ম হওয়ার জন্য সংরু এর অটোপসি করতে চাই। প্রিফেক্ট হুয়া এটা করতে নিষেধ করছিল কারণ ডিউক সং এটা জানলে তার অবস্থাটা খারাপ হয়ে যাবে। ইয়ানসি বলে একটা মেয়ে তার বিয়ের আগে তার ভার্জিনিটি হারিয়েছে, তাছাড়া তাকে জোর করে মার্কিউসের ফ্যামিলিতে বিয়ে দেওয়া হচ্ছে। এটা যদি ইম্পিরিয়ার জানতে পারে তাহলে কি ভালো হবে? প্রিফেক্ট হুয়া বলে আমি ওই ওয়ানজি অটোপসি করার জন্য কনভিন্স করার চেষ্টা করছি। তারপর তারা সবাই ওই ইয়ানজির ঘরে আসে, তাকে অটোপসি করার অনুমতি দিতে বলে, কিন্তু সে এটা কিছুতে করতে চায় না। তখন ইয়াং মাস্টার হু ফিরে আসে আর সে বলে শিলি টেম্পেলে সত্যি সংরুকে হত্যা করা হয়েছে, কিন্তু সেখানে আমরা কোনো মাথা খুঁজে পাইনি। ইয়ানসি ওই ইয়ানজিকে বলে তুমি যদি এটা করতে বাধা দাও তাহলে এই কেসটা আমি ইম্পিরিয়ারকে রিপোর্ট করব। এরপর তারা চলে যায়। কিনওয়ান তার মেনশনে ফিরে আসে। সে ইয়ানসির উপর অনেক রেগেছিল। ইয়ানসি বলে আমি বুঝতে পারছি তুমি সত্যটা খুঁজে বের করতে চাও, কিন্তু প্রিফেক্ট হুয়া একজন অফিসিয়াল, সে চাইলে সবকিছু করতে পারে না। কিনওয়ান বলে সে যদি অটোপসি করার জন্য এত রিকোয়েস্ট করতে হয় তাহলে তার টাইটেল অফিসিয়াল র্যাঙ্কের কিসের দরকার? ইয়ানসি বলে আমি যদি এই বিষয়টা সরাসরি ইম্পিরিয়ারকে বলি ডিউক সং এর মেয়ে অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স ছিল, কোনো এভিডেন্স নেই, এটা তোমার জন্যই সমস্যা হতো। এই কেসটা যেহেতু ইম্পিরিয়ারের চোখে পড়েছে নিশ্চয় এটা থেকে নজর সরানোর জন্য ডিউক সং যা কিছু করা সম্ভব তা করবে। কিন্তু আর তখন তার ভুলটা বুঝতে পারে যে ইয়ানসি তাকে প্রোটেক্ট করার জন্য সরাসরি এই বিষয়টা ইম্পিরিয়ারকে বলছে না। সে তখন তাকে সরি বলে। এরপর সে বলে সেখানে ওই ইয়ানজি সব থেকে সন্দেহজনক, মনে হচ্ছে সে এমন অ্যাক্টিং করছে যে সে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু তাকে দেখলে এটা অ্যাক্টিং পুরো বোঝা যায়। কালকে ল্যান্টেন ফেস্টিভ্যাল, ওই ইয়ানজি যদি খুনি হয়ে থাকে তাকে ধরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইয়ানজি বলে এটা তোমার জন্য অনেক বেশি রিস্ক। কিনওয়ান বলে সমস্যা নেই, আপনি শুধু কাউকে পাঠিয়ে দিবেন আমাদের উপর নজর রাখতে। এদিকে ওই ইয়ানজি গার্ড এসে বলে ইয়াং মাস্টার সিজি একটা চিঠি পাঠিয়েছে, সে রাজধানীতে আছে, আমি তাকে পুরো রাজধানী খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। গার্ড বলে আমার ভয় হচ্ছে যদি কেউ সত্যটা খুঁজে বের করে ফেলে। ওই ইয়ানজি তাকে একটা ধমক দেয় আর বলে এই কেসটা বন্ধ করতে হবে, যে করে হোক কেসে যে কর্নার আছে তাকে সরিয়ে ফেলতে হবে। সে যদি না থাকে তাহলে কেসটা দ্রুত শেষ হয়ে যাবে। এদিকে ইয়ানচি গ্র্যান্ড প্রিন্সেসকে এসে সবটা বলে সংরুকে শিলি টেম্পেলে মারা হয়েছিল, তার হত্যার সাথে ইয়ে ফ্যামিলি বা মার্কিউস আনিয়ান মেনশনের কেউ জড়িত নেই, কাজিন চিয়াও নির্দোষ। কিনওয়ান তখন সুযোগ বুঝে বলে আজকে ল্যান্টেন ফেস্টিভ্যাল, তাই আমি সেখানে ঘুরতে যেতে চাই। এরপর তাদের সকলকে ল্যান্টেন ফেস্টিভ্যালে দেখানো হয়। কিনওয়ান ওই ইয়ানজিকে ফলো করছিল, তারা ফেস্টিভ্যালে অনেক এনজয় করছিল। ওই ইয়ানজি জিথারের একটা শব্দ শুনে বলে এটা কে বাজাচ্ছে এখানে? কিনওয়ান তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কি এই সুরটা চিনেন? ওই ইয়ানজি বলে এটা আমার বড় ভাই প্লে করতো, তার কাছ থেকে সংরুয়ে জিথার বাজানো শিখেছে, তাই এটা আমার পরিচিত। সে তখন বলে বড় ভাই যদি তার ঘোড়া থেকে পড়ে পা না ভাঙতো তাহলে সংরু এই ব্রাইট চেম্বারের সাথে সেই আসতো, আমি এখানে আসতে পারতাম না। এরপর সে একা ফেস্টিভ্যাল চলে যায়। কিনওয়ান তাকে ফলো করতে থাকে। এদিকে
এদিকে ইয়ানচি, পাইপেং ও ইয়ানচি কাজিন ব্রিজের উপর দাঁড়িয়ে কিনওয়ানকে দেখতে থাকে। কিনওয়ান ও ওয়ে ইয়ানচি ফেস্টিভ্যালের একটা ক্যারেজে উঠে, যেখানে তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ইয়ানচি ও তার কাজিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ইয়ানচি কাজিন কিনওয়ানকে দেখে বলে সে অনেক বেশি সুন্দর, আর এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। এটা শুনে ইয়ানচির একটু জেলাস ফিল হয়। এরপর তারা ব্রিজের নিচে তাকালে দেখতে পায় যে কিনওয়ান বা ওয়ে ইয়ানচি কেউ নেই। ইয়ানচি অনেক বেশি টেনশনে পড়ে যায় কিনওয়ানের জন্য। সে সব জায়গায় কিনওয়ানকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। সে কিনওয়ানের মতো একটা মেয়েকে এসে ধরে, কিন্তু পরে বুঝতে পারে এটা কিনওয়ান না। সে সব দিকে কিনওয়ানকে খুঁজতে থাকে। এদিকে ওই ইয়ানচিকে পাইপেং ফলো করছিল। সে একটা রেস্টুরেন্টে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে কিনওয়ান একজন লোককে ফলো করতে থাকে, যার পায়ে একটু সমস্যা ছিল। তখন কিনওয়ানের মনে পড়ে ওই ইয়ানচি বলেছিল তার বড় ভাই ঘোড়া থেকে পড়ে তার পায়ে সমস্যা হয়েছে। সে মনে করে এটাই হলো আসল ভুল, তাকে ফলো করতে হবে। সে তখন তাকে ফলো করতে থাকে, আর এর মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।